আপনারা শুনছেন ভূতেশ্বর প্রেজেন্স। সত্যি ভূতের ঘটনা। নমস্কার, আমি ভূতেশ্বর। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আবার চলে এসেছি সত্যি ভূতের ঘটনার এপিসোড 18 নিয়ে। যদি আজকের ঘটনা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি চাও তোমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাকে লিখে পাঠাবে, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে তোমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাকে লিখে পাঠাতে পারো। আমি অবশ্যই করে তোমাদের ঘটনা পড়ে শোনাবো। তো আজকে সময় নষ্ট না করে চলো সোজাসুজি ঘটনায় যাওয়া যাক। ভূতেশ্বর দাদা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি বিপুল দত্ত, বাড়ি দত্তফুলিয়ার ওইদিকে। অনেকদিন থেকেই ভাবছি এই ঘটনাটা তোমাকে লিখে পাঠাবো। আজ শেষ পর্যন্ত সেই ইচ্ছা পূরণ হলো। আজ যে ঘটনাটা তোমাকে লিখে পাঠাচ্ছি সেটা আমাদের গ্রামের খুবই পরিচিত একটা ঘটনা। যদিও এই ঘটনা আজ থেকে অনেক বছর আগের, তবু এই ঘটনার কথা গ্রামের সকলেই জানে। আমিও আমাদের এলাকার বয়স্ক মানুষদের কাছে শুনেছি, তবে এই গল্পটা খণ্ড আকারে শোনা। এর মধ্যে একাধিক পরিবার জড়িত, তাই ঘটনাটা যেভাবে শুনেছিলাম সেভাবেই বলছি। এই ঘটনাটা ঘটে 2000 সালের আগে। আমাদের গ্রামে তখনও কারেন্ট আসেনি। অধিকাংশ মানুষই মাঠে কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করত। চারপাশে সুন্দর গাছপালা, মনোরম পরিবেশ, সব কিছু মিলিয়ে ছবির মতো গ্রাম। তবে ওই গ্রামের পরিচিত ব্যক্তিদের মধ্যে অরুণ মিত্র ছিলেন একজন। তার ভালো দুখানা বড় বড় গরু ছিল, তাই দিয়ে সে নিজের জমির হাল চাষ সহ অন্যের জমিও চাষ করে দিত। তার পরিবারে সে ছাড়াও তার গিন্নি বিমলা ও 5 বছরের ছোট্ট মেয়ে শিলা ছিল। তাদের নতুন তৈরি করা মাটির বাড়ি, টিনের চালা। তার ভাইদের বাড়ি তার বাড়ির পাশেই, তবে তাদের সাথে তেমন একটা যোগাযোগ নেই। তিনি নিজের মতো চাষাবাদ করে, নিজের মতো সংসার চালায়, আর এভাবেই তার দিন স্বাচ্ছন্দ্যে কেটে যাচ্ছিল। গ্রামের মানুষের জীবনও আনন্দে খুশিতে পার করছিল। শীত প্রায় আসন্ন, ধান লাগাতে হবে, তাই জমির চাষাবাদ নিয়ে অরুণ একটু ব্যস্তই ছিল। সারাদিন বাড়িতে আসতে পারতো না, তাই গিন্নি এসে সকাল বিকাল খাবার খাইয়ে দিয়ে যেত। এইভাবে দুদিনে তার অর্ধেক জমি চাষ করা হয়ে গিয়েছে। সেদিন তার বাড়ি আসতে সন্ধ্যা উতরে যায়। সন্ধ্যা লাগতেই চারপাশে অন্ধকারের আস্তরণ জমা হয়। অরুণ তার কাজ শেষ করে গরু দুটি নিয়ে বাড়ির পথে আসছে। বলে রাখা ভালো, আমাদের ওই মাঠটা অনেক বড়। চারপাশে গাছপালা আর মাঠের মাঝখান দিয়ে যাওয়া আসা ছোট্ট একটা মেঠো পথ। কৃষকেরা ওই পথেই মাঠ থেকে ধান বাড়ি নিয়ে যায়। কিছু কিছু বড় তাল গাছও মাঠের মধ্যে বুক উঁচিয়ে দাঁড়িয়ে থাকে। অরুণ মিত্তির গরুর পেছন পেছন হেঁটে আসছে। চারপাশে ঝিঝি পোকা ডাকছে। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের হাঁকও ভেসে আসছে। সে সন্ধ্যাবেলায় হাঁটতে হাঁটতে বাড়িতে আসছে। মাঠের শেষ প্রান্তে আসতেই তার চোখে একটা অদ্ভুত দৃশ্য বাঁধে। সে দেখে পথের মাঝখানে জ্বলন্ত একটা অগ্নিপিণ্ড হাওয়ায় ভাসছে। একটা ফুটবলের থেকেও বড় সেই আগুন। আগুনের শিখাগুলো রক্তের মতো লাল বর্ণ। তার মধ্যে থেকে অদ্ভুত একটা হাসির শব্দ ভেসে আসছে। এটা দেখে অরুণ সেখানে দাঁড়িয়ে যায়। ভয়ে সারা শরীর কেঁপে ওঠে। সামনে যেটা আছে সেটা যে ভালো কিছু নয়, সেটা সে ভালো করেই বুঝতে পারে। সে অনেক আগে থেকেই জানে মানুষের সামনে হাওয়ায় যখন এমন ফুটবলের মতো কোনো অগ্নিবল ভাসবে, তার মানে সেটা বিপজ্জনক। এটা যে জিনের কীর্তি সেটাও সে ভালো করেই জানে। আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে কি ভয়ঙ্কর বিপদ যে নেমে আসবে সেটাও তার কাছে অগোচর নয়। তখনই তার দাদুর বলা কথা মনে পড়ে।
যখন কখনো মাঠের মধ্যে কোনো আগুন দেখতে পারবি, তখন তোর সাথে যদি গরু থাকে তবে গরুর পিঠে উঠে বসবি, তাহলে সে আর তোর কোনো বিপদে ফেলতে পারবে না। কথাটা মনে পড়তেই অরুণ আর সময় নষ্ট করে না। তখনই তার একটা গরুর পিঠে চড়ে বসে। গরুর পিঠে লাঠির বাড়ি দিতেই গরু দৌড়ানো শুরু করে। এক দৌড়ে বাড়ি চলে আসে। তবে আসার সময় সে পেছন থেকে কারোর হাসির শব্দ শুনেছিল। অরুণ বাড়িতে এসে এই ঘটনা কাউকেই জানায় না, এমনকি তার গিন্নিকেও না। কারণ এই সব ব্যাপারে কেউ বিশ্বাস করবে না, সবাই তাকে পাগল ভাববে। তবে ব্যাপারটা নিয়ে তার মনের মধ্যে অদ্ভুত একটা ভয় কাজ করতে থাকে। তার মনে হয় সবসময় কেউ যেন তার সাথে সাথে বেড়াচ্ছে, তবে সেই কথা কাউকে বলে না। তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে তখনই শুয়ে পড়ে। কতক্ষণ ঘুমিয়েছে সে জানে না, তবে হঠাৎ করে রাতের বেলা অনুভব করতে পারে তার চারপাশে যেন আগুন জ্বলছে। আগুনের উত্তাপ তার সারা শরীরে এসে লাগছে। এইভাবে প্রায় বেশ কয়েকদিন কেটে যায়। তার অদ্ভুত অনুভূতি সবসময় হতে থাকে। একদিন রাতের বেলা অরুণ তার বিছানায় শুয়ে আছে। তার গিন্নি ও মেয়ে পাশেই ঘুমাচ্ছে, কিন্তু তার কোনোভাবেই ঘুম আসছে না। এই শীতের সময়ও তার খুব গরম লাগছে। বিছানায় আর থাকতে পারে না। মনে হচ্ছে কেউ তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। অসহনীয় গরম লাগছে। সে আর সহ্য করতে না পেরে তখনই ঘরের বাইরে বেরিয়ে আসে। বাইরে সে দেখে যে আকাশে বড় একটা চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোতে চারপাশ ঝকঝক করছে। সে শীতের রাতে খালি গায়ে বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে। তার হঠাৎ করেই মনে হয় কোনো কিছু যেন রাস্তা দিয়ে হেঁটে আসছে। ঘন্টা বাজার মতো শব্দ হচ্ছে, যেন কোনো চলন্ত ঘণ্টাধ্বনি তার দিকেই এগিয়ে আসছে। শব্দটা তার কর্ণে প্রবেশ করতেই সে আর উঠোনে বসে থাকতে পারে না। তখনই উঠে দাঁড়িয়ে এগিয়ে যায় রাস্তার সামনে। আর রাস্তার সামনে সে যা দেখতে পারে তাতেই অরুণের সেখানেই দাঁত লেগে যায়। ভয়ে কাঁপতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, ও বাবা গো, ও মা গো, ও কি, ও কেমন, ও অমন অমন কেন ওটা, অমন কেন ওটা? চিৎকার করতে করতেই অরুণ নিজের ঘরে দৌড়ে আসে। ঘরের দরজা শব্দ করে খুলে ফেলে। তারপর চিৎকার করে ওই একই কথা বলতে থাকে, ও বাবা গো, ও মা গো, ও কি, ও কেমন, ও অমন অমন কেন ওটা, অমন কেন ওটা? আর ভয়ে কাঁপতে থাকে। আর তখনই তার গিন্নি বিমলা ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করে, কি গো, কি হয়েছে তোমার? অরুণ কোনো কথা বলতে পারে না, ভয়ে কাঁপতে থাকে। তার শরীরের তাপমাত্রা আরও বেড়ে গিয়েছে। কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে থাকার পর অরুণ নিজেই বলে ওঠে, ভয়ঙ্কর, ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। তার কোনো মাথা নেই, আস্ত একটা মাথাহীন শরীর পথ দিয়ে হেঁটে বেড়াচ্ছে। তার মাথার স্থানে আগুন জ্বলছে। ও বাবা গো, ও আমার দিকে এগিয়ে আসছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও গিন্নি, আমাকে বাঁচাও। কথাটা বলতে বলতে অরুণ ভয়ে কাঁচোমাচো হয়ে যায়, কাঁপতে থাকে। নিজের মানসিক ভারসাম্য সামলাতে না পেরে হাইপার টেনশনের কারণে তখনই সে জ্ঞান হারায়। তার পরের দিন সকাল হতেই অরুণ সবাইকে ভয় পায়। অদ্ভুত আচরণ করতে থাকে। সবাইকে চিৎকার করে ওই একই কথা বলে যাচ্ছে, ভয়ঙ্কর, ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। তার কোনো মাথা নেই, আস্ত একটা মাথাহীন শরীর পথ দিয়ে হেঁটে বেড়াচ্ছে। তার মাথার স্থানে আগুন জ্বলছে। ও বাবা গো, ও আমার দিকে এগিয়ে আসছে। আমাকে বাঁচাও। সাথে তার সারা শরীর জ্বলে পুড়ে যাচ্ছে। মুখে কোনো কিছু বলতে পারছে না, নিজের ঘরের থেকেও বের হচ্ছে না। অরুণ এমন অদ্ভুত আচরণ 3 দিন করেছিল। কোনো বদ্যির ওষুধে কিছু হয়নি। ভয়াবহ কালাজ্বরে গা হাত পা জ্বালাপোড়া করতে করতে সে মারা যায়। তার মৃত্যুতে তার পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যায়। অরুণের মৃত্যুতে গ্রামের অধিকাংশ মানুষই শোক পালন করেছিল, কিন্তু তারা তখনও জানে না
আসলে তাদের গ্রামে কি বাসা বেঁধেছে। আর একদিনের ঘটনা, গ্রামের বিভূতি সর্দার সেবার মাঘ মাসে খেজুরের রস নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিল। তার বয়স 50-এর বেশি, তবে এখনও সপ্তাহে একদিন শ্বশুর বাড়িতে যায়। এই গ্রাম থেকে 2 গ্রাম দূরেই তার শ্বশুরবাড়ি। বাইসাইকেল নিয়ে একদিনের মধ্যে 3-4 বার যাওয়া আসা করা যায়। সেদিন সকালে বিভূতি ভোরের রস নিয়ে তার শ্বশুরবাড়িতে গিয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে 3:45-এর সময় তার বাড়ির দিকে আসছিল। শীতের সময়, বেলা থাকতেই রাস্তায় কুয়াশা জমে যায়। সে আপন মনে সাইকেল চালিয়ে বাড়ির পথে আসছে। 1 গ্রাম ছাড়িয়ে আরেক গ্রাম আসতেই তার সাইকেলটা কোনো কাটার উপর পড়ে লিক হয়ে যায়। তাই সে সাইকেল চালানো বন্ধ করে সাইকেল ঠেলে ঠেলে বাড়ির দিকে আসছিল। আরও 2 গ্রাম ছাড়িয়ে যখন সে নিজের গ্রামের মাঠে এসেছে, তখন সন্ধ্যা পার হয়ে রাত হয়েছে। কনকনে শীতের হাওয়া তার কাশ্মীরি শালের ভেতরে ঢুকে হাড় কাঁপিয়ে দিচ্ছে। মাথার উপর চাঁদ উঠেছে, তবে কুয়াশার কারণে সামনে বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে বিভূতি সর্দার সাইকেল ঠেলতে ঠেলতে আপন মনে গান গাইতে গাইতে এগিয়ে চলেছে। কিছু দূর সামনে আসতেই তার মনে হয় কেউ যেন পাশের ধানের আল ধরে তার দিকে দৌড়ে আসছে। দুপাশের ধান পায়ে লাগতে যেমন খসখস শব্দ হয়, এমনই একটা শব্দ তার দিকে এগিয়ে আসছে। সে সেখানে দাঁড়িয়ে কুয়াশার মধ্যে গলা বাড়িয়ে বলে ওঠে, কে আছে নাকি আশেপাশে? যদি থাকে তাহলে কথা বলো। কেউ কোনো কথা বলে না, তবে দৌড়ে আসার শব্দটা এখনও যেন শোনা যাচ্ছে। তিনি কান খাড়া করে শব্দটা আরও ভালো করে শোনার চেষ্টা করে, আর তখনই কোনো কারণে শব্দটা বন্ধ হয়ে যায়। তিনি আরেকটু সময় দাঁড়িয়ে শব্দটা উপলব্ধি করার চেষ্টা করে, কিন্তু কোনো শব্দ নেই। তার মনের ভুল মনে করে সে আবার সাইকেল ঠেলতে ঠেলতে সামনের দিকে এগিয়ে চলেছে। শীতের মধ্যে কাঁপতে কাঁপতে এগিয়ে চলেছে। কিছু দূরে আসতেই সে হঠাৎ অনুভব করে কেউ যেন এবার তার পেছনে পেছনে আসছে। তার নিঃশ্বাসের শব্দ পর্যন্ত সে শুনতে পারছে। একটা ঘ্যার ঘেরে শব্দ পেছন থেকে ভেসে আসছে। শব্দটা কানে যেতেই তার সারা শরীর ভার হয়ে যায়। একবার সামনে এগোতে পারছে না। তার মনে হচ্ছে পেছন থেকে কেউ টেনে ধরছে। সেটা আগে ফুঁসতে ফুঁসতে পেছনে তাকায়, আর পেছনে তাকাতে তার বুকটা কেঁপে ওঠে। পেছনে কেউ নেই, অথচ বিভূতি সর্দার কারোর উপস্থিতি ঠিকই টের পেয়েছিল। সেখানে আর দাঁড়িয়ে সময় নষ্ট করে না, দ্রুত পা চালাতে থাকে বিভূতি। তার মনের মধ্যে কু ডাকছে, কদিন আগে অরুণ মারা গেল, সে কথাও যেন তার মনে আসছে। আর কথাগুলো ভেবেই তার শরীর যেন ভার হয়ে যাচ্ছে, সামনে এগোতে কষ্ট হচ্ছে। এমন সময় পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, কাকা বাবু, এত ব্যস্ত হয়ে কোথায় চলেছ? কথাটা বিভূতির কর্ণে প্রবেশ করতেই কণ্ঠস্বরটা সে চিনতে পারে। তিনি নিজের মনে বলে ওঠে, অরুণ? এটা তো অরুণের কণ্ঠ। তার মানে পেছনে কি অরুণ? কথাটা ভাবা মাত্রই সে পেছনে তাকায় আর দেখতে পারে তার সামনে একটা ক্ষত বিক্ষত শরীর দাঁড়িয়ে আছে। তার সারা গা উলঙ্গ, শরীরের চিকেন পক্স হলে যেমন ক্ষতের সৃষ্টি হয়, সামনের ওই নরকরটিহীন দেহের অবস্থা একই রকম। তার শরীর থেকে পুজ রক্ত বের হচ্ছে, আর মাথার স্থানে একটা আগুন জ্বলছে। এটা দেখে বিভূতির ভয়ে মুখ দিয়ে অন্নপ্রাশনের ভাত উগড়ে বাইরে বেরিয়ে আসতে চায়। কোনো রকমে সে নিজেকে সামলে নেয়, কাপা গলায় বলে ওঠে, কে 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 তুমি? তুমি এখানে কি করছো? সামনে থেকে ভাঙা ভাঙা গলায় ভেসে আসে, আমি অরুণ কাকা বাবু। আমাকে চিনতে পারছেন না? আমার সাথে যাবেন নাকি? কথাটা শোনা মাত্রই বিভূতির বুকটা কেঁপে ওঠে। তখনই সে সাইকেল ফেলে
সেখান থেকে পালিয়ে যায়। আর পালানোর সময় সে শুনেছিল কেউ যেন অদ্ভুতভাবে তার পেছনে হাসছে। বিভূতি বাড়িতে এসে অজ্ঞান হয়ে যায়। সারা রাতে তার আর জ্ঞান ফিরে আসে না। সকাল যখন হয় তখন তার গিন্নি দেখে বিভূতির খুব জ্বর এসেছে আর উল্টোপাল্টা বকতে থাকে। এর মধ্যে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বাড়ির সবাইকে বলে দেয়। বিভূতির সেদিন রাতেই জল বসন্ত হয়। আর জল বসন্ত এতটা ভয়াবহ হয় যে কোনোভাবেই তাকে আর সারিয়ে তোলা যায় না। 3-4 মধ্যেই সেও মারা যায়। পরপর দুটো এমন অদ্ভুত মৃত্যু ঘটার পর থেকে গ্রামের মধ্যে ভয়ের একটা ব্যাপার ঘটতে শুরু করে। গ্রামের মধ্যে যখন তারা নিজেদের বাড়িতে থাকে তখন রাতের বেলা কেউ এসে যেন তাদের নাম ধরে ডাক দেয়। আর তারা যখন সারা দিয়ে বাইরে আসে কাউকেই দেখতে পারে না। তার 2 দিন বা সপ্তাহখানেক বাদেই ওই ব্যক্তিদের কোনো না কোনোভাবে মৃত্যু হচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের মধ্যে জল বসন্তের কারণে মৃত্যু বেশি দেখা যাচ্ছে। ছোট বাচ্চারা পর্যন্ত এই দুর্ভোগ থেকে রক্ষা পাচ্ছে না। সারা বাড়িতে কান্নার রোল পড়েছে। কেউ কারোর বাড়ি যায় না। এমনকি অন্য গ্রামের মানুষটা পর্যন্ত এই গ্রামে আসা বন্ধ করে দিয়েছে। এইভাবে 3-7 মতো চলে। গ্রামের অর্ধেকের বেশি মানুষ এই মড়কের আক্রমণে বিছানা ধরে ফেলেছে। তারা হয়তো আর বেশি দিন বাঁচতে পারবে না। আর এই সময় হঠাৎ করে দিনুজ গুনিনকে গ্রামে দেখা যায়। দাদুর কাছে শুনেছি তিনি নাকি অনেক বড় গুনিন ছিলেন। পাশের গ্রামেই থাকতেন। 10 গ্রামে তার নামযশ ছিল। লাল বস্ত্র পরত, মাথার চুল পেকে সাদা। তবুও তার চেহারায় অদ্ভুত রকমের জ্যোতি ছিল। তাকে দেখলে যেন মনের ক্লেশ দূর হয়ে যায়। দিনুজ গুনিন গ্রামে ঢুকতেই সবার মুখে ভরসার রেখা ফুটে ওঠে। তিনি সবার বাড়িতে বাড়িতে গিয়ে দেখে আসে। কিছু গাছটা ওষুধও তাদের দেয়। শেষে সবাইকে উদ্দেশ্য করে জানাই গ্রামের মধ্যে মা শীতলার পুজো করতে হবে। তার কথা কেউ অমান্য করে না। তাই 2 দিনের মধ্যেই পুজোর বন্দোবস্ত করা হয়। দিনুজ গুনিন নিজের হাতে পুজো করে, সবাইকে জল পড়ে দেয়। তারপর বলে, এই জল তোরা খাওয়া সহ গায়ে ব্যবহার করবি, তাহলে এই রোগের উপশম হবে। এতে মা শীতলার আশীর্বাদ আছে। কথাটা বলে তিনি আর দাঁড়ায় না, মাঠের দিকে এগিয়ে যায়। গ্রামের লোক তাকে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছেন? তিনি শুধু জবাবে বলেছিল, তোমরা সবাই নিজের কাজ করো, আমি কি করছি তা তোমাদের দেখতে হবে না। তার কথা শুনে আর কারোর কিছু বলার সাহস হয়নি। তখন দিনুজ গুনিন একাই মাঠের মধ্যে যায়। হাঁটতে হাঁটতে একটা বড় তালগাছের সামনে এসে দাঁড়ায়। তালগাছের দিকে তাকিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে থাকে। আর তখনই কোথা থেকে ঝড় এসে তাল গাছটাকে ভেঙে দিতে থাকে। আর তখনই দিনুজ গুনিন গম্ভীর স্বরে বলে ওঠে, তুই এই গ্রাম ছেড়ে যাবি না তোকে এই তাল গাছে বেঁধে রাখবো। কথাটা বলার সাথে সাথেই তাল গাছ থেকে অদ্ভুত কণ্ঠস্বর ভেসে আসে, আমি যাব না, কোথাও যাব না, এই গ্রামের সবাইকে নিয়ে তবেই যাব। দিনুজ গুনিন আবার বলে ওঠে, এরা সাধারণ মানুষ, এরা তোর কি ক্ষতি করেছে যার জন্য তুই এভাবে এদের শাস্তি দিচ্ছিস? আর কোনো জবাব আসে না। বেশ কিছুক্ষণ সবকিছু চুপচাপ থাকে। তারপর আবার ঘেরে ঘেরে কণ্ঠস্বর ভেসে আসে, বেশ, আমি চলে যাব, তার আগে আমাকে রক্ত দিতে হবে। রক্ত? রক্ত কোথায় পাবো আমি? আর কিসের জন্য তোর রক্ত লাগবে? এত কথা বলতে পারছি নে, তুই রক্ত দিবি নাকি তাই বল। কথাটা শোনা মাত্র দিনুজ গুনিন ভাবতে থাকে, কে রক্ত না দিলে ও যাবে না। তাই তিনি সিদ্ধান্ত নেয় নিজের হাত কেটে সামান্য রক্ত উৎসর্গ করবে। কথাটা ভাবতেই তিনি সামনে থেকে একটা নারকেলের মালা তুলে তাতে নিজের হাত কেটে
সামান্য রক্ত দেয়। তারপর বলে, এই নে তোর রক্ত। কথাটা বলা মাত্রই তাল গাছ থেকে ক্ষতবিক্ষত একটা শরীর নিচে নেমে আসে। তার সারা গায়ে জল বসন্তের বড় বড় গুটি ফেটে রক্ত আর পুঁজ বের হচ্ছে। বাজে দুর্গন্ধে চারপাশ ভরে উঠেছে। সে ছেলে নামে চেনা যাচ্ছে না। সে দিনুজ গুনিনের হাত থেকে নারকেলের মালাটা নিয়ে নিজের গলায় রক্ত ঢেলে দেয়। তারপর অদ্ভুতভাবে হাসতে হাসতে বলল, আসি রে আসি, তোর জন্য এরা সবাই রক্ষা পেল। কথাটা বলতেই সামনের ওই বিভীষিকা হাওয়া হয়ে চলে যায়। এরপর গ্রামে আর কারোর মৃত্যু হয়নি। দিনুজ গুনিনের কৃপায় সবাই বেঁচে যায়। তবে দিনুজ গুনিন বলেছিল, কোনো কারণে মা শীতলা এই গ্রামের প্রতি রুষ্ট হয়েছিল, তাই তিনি তার সেবক বসন্ত দেবীকে এই গ্রামে পাঠিয়েছিল। এবার থেকে তোমরা প্রতি বছর এই গ্রামে শীতলা দেবীর পুজো করবে, আর কোনো সমস্যা হবে না। এই ঘটনার পর থেকে এখনও আমাদের এখানে প্রতি বছর শীতলা দেবীর পুজো হয়। গ্রামের বয়স্করা এখনও ওই গুনিনের কথা আমাদের বলেন। এই ছিল আজকের ঘটনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই পড়ে শুনিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের গল্প শোনাতে থাকো। আর অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা পাঠানোর জন্য। চাইলে আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমার ডেসক্রিপশনে দেওয়া ইমেলে লিখে পাঠিয়ে দিতে পারো। আশা করি তোমাদের ঘটনা আমি পড়ে শোনানোর সুযোগ পাবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।